আব্বার বুকের উত্তাপ আর পরিচিত ঘামের গন্ধে আমার সারাদিনের ক্লান্তি আর কষ্টগুলো যেন এক লহমায় ধুয়ে মুছে যাচ্ছিল। কিন্তু 1 বছরের মধ্যে আব্বার শরীরটা ভীষণ শুকিয়ে গেছে। পকেটের চশমাটা বারবার ঠিক করতে করতে আব্বা আমার মাথার চুলে হাত বুলাচ্ছিল। তার হাতের স্পর্শে কেমন যেন একরকম ভীতি আর অনিশ্চয়তা ফুটে উঠছিল। আব্বা জিজ্ঞেস করলো, তুই দুপুর থেকে কিছু খাইছিস শাহেদ? আমি মাথা নেড়ে না বললাম। সকাল থেকে পেটে পানি ছাড়া আর কিছুই পড়েনি। নানির দেওয়া সেই মিষ্টি দুটো টেবিলে রেখে পালিয়ে এসেছি। আব্বা ধরফর করে উঠে দাঁড়িয়ে দোকানের সামনের কাঠের ঝাপটা অর্ধেক নামিয়ে দিল। তারপর আমার হাত ধরে টানতে টানতে পাশের গলির ছোট হোটেলটার দিকে নিয়ে গেল। হোটেলের কাচের আলমারিতে রাখা ঠান্ডা পরোটা খেলাম প্রথমে, এরপর রুই মাছের ঝোল দিয়ে ভাত দিল। আমি যখন গোগ্রাসে গিলছিলাম, আব্বা তখন কাঠের ভাঙা চেয়ারটায় বসে এক দৃষ্টে আমার দিকে তাকিয়েছিল। তার চোখের কোণ দুটো লাল, গালের চামড়া ঝুলছে, চশমার কাচের আড়ালে মনি দুটো বারবার কেঁপে উঠছিল। আব্বা হঠাৎ একদম নিচু গলায় প্রশ্ন করলেন, তোর আম্মা তোকে কিছু বলে নাই? আমি মুখে ভাতের লোকমা নিয়েই বললাম, আম্মা নতুন শাড়ি পরে আয়নার সামনে সাজছিল, নতুন আব্বা আসবে তাই আমাকে ঘরে গিয়ে বসে থাকতে বলল। আমার একবারও জিজ্ঞেস করলো না আমি খেয়েছি কিনা। আব্বা একটা লম্বা নিঃশ্বাস ফেললো, হাতটা টেবিলের উপর রেখে আঙ্গুলগুলো মটকালো। তার মুখ দেখে মনে হচ্ছিল ভেতরে শত শত কথা জমা হয়ে আছে, কিন্তু কোনো শব্দ মুখ ফেটে বের হচ্ছে না। খাওয়া শেষ করে আব্বা আমাকে নিয়ে তার মেসে গেল। বাজারের পেছনে একটা পুরনো চুনকাম খসে পড়া 4তলা বিল্ডিং এর নিচতলার একটা ছোট রুম। ঘরে পা দিতে স্যাঁতস্যাঁতে একটা প্লাস্টিকের গন্ধ নাকে এলো। ঘরের কোণে একটা লোহার সিঙ্গেল খাটের উপর জটলা পাকানো কাঁথা, পাশে ছোট একটা প্লাস্টিকের টুলে সারি সারি ওষুধের কোটা আর পাত। আমার নজর ওষুধের পাতার দিকে যেতেই আব্বা তাড়াতাড়ি গামছা দিয়ে সেগুলো ঢেকে ফেললো। আমি প্রশ্ন করলাম, ওগুলো কিসের ওষুধ আব্বা? তুমি অসুস্থ? আব্বা মেঝে একটা পুরনো মাদুর পাততে পাততে হালকা হেসে বলল, না রে বাবা, কিছু না, রাতে একটু ঘুম হয় না তো, তাই ডাক্তারের দেওয়া সামান্য ঘুমের ওষুধ, মাথাটা মাঝে মধ্যে একটু ঝিমঝিম করে, আর কিছু না। আমি মেঝেতেই বসে পড়লাম। 1 বছর আগের আব্বা আর আজকের আব্বার মধ্যে আকাশ পাতাল তফাৎ। মা তো কোর্টে বলেছিল আব্বা মদ জয় শেষ হয়ে গেছে, কিন্তু এখানে এসে দেখছি আব্বা আসলে নিজের একাকিত্বের কাছে হার মেনে নিজের শরীরটাকে শেষ করে ফেলেছে। আমাকে হারিয়ে এই নিঃসঙ্গ ঘরে আব্বা কিভাবে রাত পার করেছে ওই ওষুধের পাতাগুলোই তার সাক্ষী। ঠিক তখনই আব্বার পকেটে থাকা পুরনো বাটন ফোনটা বিকট শব্দে বেজে উঠল। ঘরের নীরবতা ভেঙে রিংটোনটা যেন হাতুড়ির মতো বাজলো। আব্বা পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকালো। তার মুখের রঙের পরিবর্তনটা আমি পরিষ্কার দেখতে পেলাম। গায়ের চামড়া টান টান হয়ে গেল, কপালে চিন্তার ভাঁজ গভীর হলো। আমি কিছুটা ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, কার ফোন আব্বা? আব্বা কোনো কথা না বলে ফোনের সবুজ বোতামটা চেপে কানে ধরলো। লাউডস্পিকার অন না থাকলেও ঘরের নিস্তব্ধতায় ওপাশের চেনা চিৎকারটা স্পষ্ট শোনা যাচ্ছিল। আম্মার গলা, কিন্তু সেই গলায় তীব্র রাগ আর আশঙ্কায় ভরা। ফোনের ওপাশ থেকে আম্মা বলছে, খালেক, শাহিদ কি তোমার কাছে গেছে? সত্যি করে বলো, আজ আমার বিয়ের দিনে তুমি আমার ছেলেকে লুকিয়ে চুরি করে আমাকে বিপদে ফেলার ধান্দা করছো? আম্মার এই অভিযোগ শুনে আব্বার হাতটা কেঁপে উঠলো। আব্বা শান্ত গলায় বলল, শাহেদ একা একা হেঁটে চলে এসেছে সুফিয়া, সে সারাদিন কিচ্ছু খায় নাই, পেটে খিদে নিয়ে আমার দোকানে এসে হাজির হয়েছে। ফোনের উপাস থেকে আম্মা এক প্রকার গর্জে উঠলো, মিথ্যা কথা বলো না, 12 বছরের একটা ছেলে একা একা টাঙ্গাইল চলে যাবে? তুমি তাকে বুদ্ধি দিয়েছ। তার নানি তাকে ঘরে দেখতে না পেয়ে সারা গ্রাম খোঁজাখুঁজি করছে, বরপক্ষের লোক চলে এসেছে, আর আমার ছেলে নাকি নিখোঁজ। তুমি জেনে শুনে আমার জীবনটা তছনছ করতে চাও, তাই না? আমি আর সহ্য করতে না পেরে আব্বার হাত থেকে ফোনটা একরকম ছিনিয়ে নিলাম। মুখের কাছে নিয়ে চিৎকার করে বললাম, আম্মা, আব্বা আমাকে ডাকে নাই, আমি নিজে আসছি। তুমি তো তোমার নতুন বর নিয়ে ব্যস্ত ছিলে, আমার দিকে একবারও তাকাও নাই। আমি আর কোনোদিন ওই বাড়িতে ফেরত যাব না, আমি আব্বার কাছেই থাকবো। ওপাশ থেকে আম্মা কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল। হয়তো আমার এই সোজা কথাগুলোর জন্য সে তৈরি ছিল না। তারপর স্বর কিছুটা নরম করে হুমকি দিয়ে বলল, শাহেদ, তুই ছোট মানুষ, তুই বুঝবি না, তুই এখনই চলে আয়। কোর্টের রায় অনুযায়ী তুই আমার কাছে থাকবি। তোর বাবা যদি তোকে জোর করে রাখে তবে আমি কাল সকালেই পুলিশ নিয়ে যাব। আম্মা এবার চিৎকার করে বলল, খালেক, তুমি কিন্তু ভালো করে জানো কোর্টের কাগজ আমার পক্ষে, পুলিশ আসলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। কলটা খট করে কেটে গেল। ফোনটা আমার হাত থেকে নামিয়ে রাখার পর ঘরে আবার সেই নিথর নীরবতা ফিরে এলো। আব্বা মেঝেই মাথা নিচু করে বসে রইল, তার হাত দুটো হাঁটু জড়িয়ে ধরেছিল। আমি আব্বার কাছে ঘেঁষে গিয়ে বললাম, আব্বা, পুলিশ আসলে তুমি আমাকে দিয়ে দেবে? আমি তো আম্মার কাছে যেতে চাই না। তুমি আবার জজ সাহেবকে বলো না আমি তোমার কাছে থাকতে চাই। আব্বা মাথা তুলে আমার দিকে তাকালো, তার চোখে জল। আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কোর্টের আইন বড় কঠিন রে শাহেদ, জজ সাহেবের কাছে কাগজের দাম বেশি, বাপের কান্নার কোনো দাম নাই, কিন্তু আমি তোকে আর অনাথ হতে দেব না। আব্বা গামছা দিয়ে চোখ মুছে শক্ত হয়ে দাঁড়ালো। টুলের উপর থেকে একটা খাতা আর কিছু আইনি কাগজ বের করলো, যেগুলো সে 1 বছর ধরে সযত্নে আগলে রেখেছে। আব্বা বলল, আজ রাতটা তুই আমার কাছে ঘুমাবি, কাল সকালে পুলিশ আসুক বা তোর আম্মা আসুক, আমি আর জজের ভয়ে পালিয়ে যাব না। তোর মা তোকে ছেড়ে নতুন সংসার করতে পারে, কিন্তু আমি তোকে ছেড়ে
আর বাঁচতে পারবো না। কাল সকালে উকিলের কাছে যাব, তোকে আর আমি হারাবো না শাহেদ। কথাটা বলে আব্বা ঘরের একমাত্র ডিম লাইটটা জেলে দিল। হলুদ আলোয় ছোট ঘরটা ভরে গেল। আমি আব্বার পাশে গিয়ে খাটে শুয়ে পড়লাম। বাইরে টাঙ্গাইল শহরের রিক্সার টুংটাং আর বাসের হর্ন ভেসে আসছে। আমার জমকালো বিয়ের বাতিগুলো থেকে অনেক দূরে এই স্যাঁতসেঁতে ছোট ঘরটাতে আমি অবশেষে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কাল কি হবে আমি জানি না, কিন্তু আজ রাতে অন্তত আব্বা আমার পাশে আছে। সকাল 8টা বাজতেই বাজারে লোকজনের যাওয়া আসা শুরু হয়ে গেছে। আব্বা দোকানের সামনে ঝাপ এক এক করে খুলে এক পাশে টেনে রাখলেন। কাল রাতের পর থেকে আব্বার চেহারাটা একদম ভেঙে পড়েছে। চোখের নিচে কালি, গায়ের শার্টটাও বদলানো হয়নি। দোকানের ভেতরের কাঠের ছোট বেঞ্চটায় আমি বসেছিলাম। আব্বা একটা পুরনো সুতি গামছা দিয়ে টিভি মেরামত করার টুলটা মুছছিলেন, কিন্তু মন যে কাজের দিকে নেই তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। একই জায়গা বারবার মুছছেন আর চোখ দুটো বরাবর বাইরে গলির মুখের দিকে চলে যাচ্ছে। আমি নিচু গলায় জিজ্ঞেস করলাম, আব্বা তুমি কি নাস্তা খাবা না? আব্বা গামছাটা টেবিলের উপর রেখে আমার দিকে তাকালেন আর বললেন, হ্যাঁ খামু তো, তোর খিদে পাইছে? আমি বললাম, না, কাল রাতে মাছ দিয়ে ভাত খাওয়ার পর আর খিদে লাগে নাই। আব্বা পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে আমার হাতে দিয়ে বললেন, যা তো ওই মোড়ের মোস্তফার দোকান থেকে 2টো চা আর 4টে লাল বিস্কুট নিয়ে আয়। আমি কাপ দুটো নিয়ে দোকান থেকে বের হতে যাব, ঠিক তখনই গলির মোড়ে একটা রিক্সা এসে থামলো। রিক্সা থেকে নামলো আমার ছোট মামা আর আম্মা। আম্মার গায়ের কালকে সে বিয়ের ভারী লাল শাড়িটা নেই, একটা খুব সাধারণ ছাপা শাড়ি পরেছে। চুলগুলো সাধারণ করে খোপা করা, মুখটা একদম থমথমে। আমার হাত থেকে চায়ের কাপের চিন্তা এক মুহূর্তে উবে গেল। আমি পেছনে ফিরে দৌড়ে এসে আব্বার শার্ট ধরে দাঁড়ালাম। মামা দোকানে ঢুকেই সোজা আমার দিকে হাত বাড়ালো আর বলল, শাহেদ চল। আব্বা চট করে মামার আর আমার মাঝখানে এসে দাঁড়ালেন আর বললেন, রহিম ছেলেটার গায়ে হাত দিবি না। আম্মা পেছনে দাঁড়িয়েছিল, সে ভেতরে ঢুকলো না, দরজার মুখেই দাঁড়িয়েছিল। তার চোখ দুটো লাল, সারা রাত হয়তো সেও ঘুমায়নি। আম্মা কোনো রকম চিল্লাচিল্লি করলো না, কিন্তু তার গলার আওয়াজটা অসম্ভব ঠান্ডা আর শক্ত শোনালো। আম্মা আব্বার দিকে না তাকিয়েই বলল, খালেক কাল সারা রাত আমার বাড়িতে কি গেছে তুমি জানো? বরের বাড়ির লোক চলে আসার পর ছেলে নাই, ওর নানা নানি সবার সামনে আমার মাথা কাটা গেল, মান সম্মান সব শেষ হয়ে গেছে আমার। আব্বা চশমাটা খুলে হাতের তালুতে চেপে রেখে বললেন, সুফিয়া শাহেদ ছোট মানুষ না, ও একা একা হেঁটে বাস ধরে আমার কাছে আসছে, আমি তো ওকে ডেকে আনি নাই। আম্মা এবার আব্বার দিকে সোজা তাকিয়ে বলল, তুমি আনো নাই, কিন্তু তোমার মন তো চাইছে ও চলে আসুক। তুমি কাল রাতে ওকে ফেরত পাঠাতে পারতে না? একটা ফোন করে তো বলতে পারতে যে ছেলে তোমার কাছে আছে। সারা রাত আমরা ভেবেছি ছেলে বুঝি পুকুরে পড়লো না রাস্তায় অ্যাক্সিডেন্ট করলো। আব্বা কথাটার কোনো উত্তর দিতে পারলেন না, মাথা নিচু করে রইলেন। কাল রাতে আমার করা কথার পর আব্বাও যে জট পাকাতে চাননি সেই সত্যটা আব্বার চুপ থাকা দেখে বোঝা যাচ্ছিল। মামা আমার হাত শক্ত করে ধরে টান দিয়ে বলল, চুপচাপ চল এখন, বাড়িতে তোর নানা বসে আছে। তোর আমার নতুন শ্বশুর বাড়ির লোকজনকে কি বুঝ দেওয়া হয়েছে তুই জানিস? আমি মামার হাত ছাড়ানোর জন্য মোচড় দিলাম আর বললাম, আমি যাব না, আমি আব্বার কাছেই থাকবো। আম্মা এবার সামনে এসে আমার কাঁধ শক্ত করে ধরলো, তার হাতের চাপটা বেশ কড়া ছিল। তিনি বললেন, শাহেদ বেয়াদবি করবি না, কোর্টের রায় ভুলে গেছিস? জজ সাহেব তোকে আমার কাছে দিছে, তুই কার কাছে থাকবি সেটা তো তোর মতো 12 বছরের পোলাপানির বিচারে হবে না। আমি কান্নার তোরে চেঁচিয়ে উঠে বললাম, তোমরা মিথ্যে বলেছিলে জজ সাহেবের কাছে, আব্বা মদ খায় না, তোমরা আব্বাকে হিংসা করো তাই আব্বার কাছ থেকে আমাকে নিয়ে গেছিলে। আম্মাকে এই কথা একটু ধাক্কা খেতে দেখলাম, কিন্তু পরক্ষণে মুখটা সামলে নিয়ে বলল, তোর আব্বা কত ভালো তা আমার চেয়ে বেশি কেউ জানে না। এই মেস ঘরে থেকে না খেয়ে তোর পড়ালেখা হবে, এই দোকানে বসে বড় হবি তুই। আম্মা আব্বার দিকে ফিরে বলল, খালেক ভালোই ভালো ছেলেকে আমার সাথে যেতে বলো, পুলিশে যেতে বাধ্য করো না, কোর্টের কাগজ কিন্তু আমার কাছেই আছে, পুলিশ আসলে তোমার এই দোকান বন্ধ হয়ে যাবে, জেলে যেতে হবে। আমি আব্বার দিকে তাকালাম, আব্বা মেঝের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলছেন, তার গায়ের শার্টের কলারটা বাতাসে সামান্য উঠছিল। আব্বা ভালো করেই জানতেন আম্মা যা বলছে তা সত্যি, আইনের কাছে এই সামান্য ভাঙা দোকানের কোনো দাম নেই। তার চেয়েও বড় কথা, পুলিশ আসলে আব্বার এত বছরে জমানো সম্মানটুকু এই বাজারে ধুলোয় মিশে যাবে। আব্বা ধীরে ধীরে হাঁটু মুড়ে আমার সামনে বসলেন, তার হাত দুটো আমার 2 গালে রাখলেন, হাত দুটো খুব ঠান্ডা ছিল। তিনি বললেন, শাহেদ তুই তোর আম্মার সাথে চলে যা বাবা। আমি থমকে গেলাম আর বললাম, আব্বা তুমি আমাকে চলে যেতে বলছো? আব্বা চোখ বন্ধ করে ফেললেন, এক ফোঁটা পানি গাল বেয়ে নেমে এলো। তিনি বললেন, না রে বাবা, তুই এখানে থাকলে তোর আম্মা পুলিশ আনবে, আমার জেল হবে, দোকান বন্ধ হয়ে যাবে। তুই আমার কাছে যা, খাওয়া দাওয়া ঠিক মতো করিস, কালকে যে টাকাগুলো দিয়েছিলাম সেগুলো রাখিস। আমি উকিল সাহেবের কাছে যাব, আবার তোকে আমি ঠিকই নিয়ে আসবো। আমি কান্নায় ভেঙে পড়লাম আর বললাম, মিথ্যা বলছো তুমি, তুমি আর আমাকে আনতে যাবা না, তুমি এই স্বেচ্ছাতে ঘরে একা একা আবার অসুস্থ হয়ে পড়বা। মামা আর কোনো কথা শোনার সুযোগ দিল না, জোর করে আমাকে টেনে দোকানের বাইরে নিয়ে এলো। আমি পেছন ফিরে আব্বার দিকে হাত বাড়ালাম, কিন্তু আব্বা তখন 2 হাতে মুখ ঢেকে দোকানের মেঝেই বসে পড়েছেন। আম্মা রিক্সায় উঠে বসালো আমাকে। রিক্সাওয়ালা প্যাডেল মারতে শুরু করলে ইলেকট্রনিক্স আর নীল রঙের চটে যাওয়া সাইনবোর্ডটা পেছনে পড়ে যেতে লাগলো। আম্মা পাশে বসে আমার মাথায় হাত রাখার চেষ্টা করলো, কিন্তু আমি ঝটকা মেরে মাথা সরিয়ে নিলাম। আম্মা একটা লম্বা শ্বাস ফেলে বাইরের দিকে তাকিয়ে রইলো। রিক্সার চাকায় ধুলো উঠছিল, আমি পকেটে হাত দিয়ে আব্বার দেওয়া সেই জমানো টাকার মোড়ানো প্যাকেটটা শক্ত করে ধরে রাখলাম। বাস থেকে নেমে
নেমে আবার গ্রামের কাঁচা রাস্তায় ঢুকছিল। তখন আমার মনে হচ্ছিল বাবার সাথে এই বিচ্ছেদ হয়তো খুব সহজে শেষ হওয়ার নয়, কিন্তু আব্বা যে কথা দিয়ে পাঠালো সে কথা আব্বা রাখবে। আমি জানি একদিন না একদিন আব্বা আমাকে ঠিকই এ পথ থেকে ফিরিয়ে নিয়ে যাবে। গল্পের এই পর্বটি কেমন লাগলো জানাবেন, আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।